অবশেষে নতুন সরকারের প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন গঠিত হলো। এই কমিশনে সদস্যবৃন্দ কারা রয়েছেন, কিভাবে এই কমিশন কাজ করবে, কবে রিপোর্ট জমা দেবে, চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আজকের নোটিফিকেশান, যেখানে অর্থ দপ্তর অডিট শাখা পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে প্রথমে বলা হয়েছে যে এই সপ্তম বেতন কমিশনের যারা সদস্যবৃন্দ থাকবেন তারা হলেন মাননীয় রাজ্যপালের নিম্নলিখিত সদস্যদের নিয়ে এই কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন, যারা হলেন চেয়ারপারসন হবেন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস, ভারত সরকারের অর্থমন্ত্রকের অবসরপ্রাপ্ত সচিব। সদস্য থাকবেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ। 3 নম্বরে যে ডক্টর পার্থপ্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, আইআইএম কলকাতা। মেম্বার সেক্রেটারি থাকবেন শ্রী দেবীপ্রসাদ করণম, আইএএস, সচিব, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখন বিষয় হচ্ছে যে এই কমিশন কিভাবে কাজ করবে, বেতন ও ভাতা পর্যালোচনা করবে। কি বলা হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারী, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বর্তমান বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার কাঙ্ক্ষিত এবং বাস্তবসম্মত পরিবর্তনগুলি পরীক্ষা করে সুপারিশ করা। সর্বভারতীয় পরিষেবা, যেটা অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা এবং ইউজিসি, এআই সিটিই বা আইসিএআর পে স্কেলের আওতাভুক্ত কর্মীরাও এই কমিশনের আওতায় বাইরে থাকবেন। এবার জেনে নেওয়া যাক যে কাজের কী পরিবেশ থাকবে আর শর্তাবলী কী কী থাকবে। সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করা এবং তাদের ধরে রাখার জন্য একটি উপযুক্ত বেতন কাঠামো প্রস্তাব করা। এই কাঠামো এমন হতে হবে যা কাজের দক্ষতা, দায়বদ্ধতা এবং কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মহার্ঘ ভাতা বা ডিএ পয়েন্ট, যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা পর্যালোচনা করা এবং এর উপযুক্ত সূত্র নির্ধারণের জন্য সুপারিশ করা। নথির একেবারে শেষে এই অংশটি আংশিকভাবে সেটা লেখা রয়েছে। নথির প্রধান যে বিষয়গুলি নিচে দেওয়া হলো, বলা হচ্ছে যে এই যে ভাতার যৌক্তিকীকরণ, বেতন বা পেনশন নির্ধারণ, প্রস্তাবিত বেতন কাঠামোতে কর্মীদের বর্তমান বিশেষ ভাতা এবং ট্রাভেলিং অ্যালায়েন্স সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলিও পর্যালোচনা করে সেগুলি যৌক্তিকরণের সুপারিশ করা। বর্তমান কর্মীদের ক্ষেত্রে প্রস্তাবিত কাঠামোতে প্রাথমিক বেতন নির্ধারণের, যেটা ইনিশিয়াল পে ম্যাট্রিক্স বলা হয়, ফিক্সেশন পদ্ধতি এবং বর্তমান পেনশনভোগীদের জন্য পেনশন সংশোধনের পদ্ধতিও সুপারিশ করা। এবার জেনে নেওয়া যাক পদোন্নতি এবং অবসরকালীন সুবিধা। পদোন্নতির নীতি, বর্তমান পদোন্নতি নীতিগুলি পরীক্ষা করা এবং দক্ষতা, উৎপাদনশীলতা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রশাসনিক কাজের মান বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত এবং বাস্তবসম্মত পরিবর্তনের সুপারিশ করা। পেনশনের সুবিধা, বর্তমান ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট স্কিমের অধীনে চিকিৎসা সুবিধা সহ অন্যান্য পেনশন সুবিধাগুলি পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করা। সরকার পরিবর্তিতে উল্লেখ করতে পারে এমন বেতন, পরিষেবা বা পেনশন সংক্রান্ত যে কোনো বিষয় সেটা পর্যালোচনা করা। সুপারিশের ক্ষেত্রে কী কী বিচার্য বিষয়গুলো থাকবে। কমিশন তাদের সুপারিশগুলি করার সময় মূলত নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখবে, যেগুলি হচ্ছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রাষ্ট্র সংস্থা এবং অন্যান্য রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থা এবং রাজ্যের রাজস্ব প্রাপ্তির ধরন বা বিভাজন, রাজ্য সরকারের নিজস্ব আর্থিক সংস্থান এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজের জন্য তার প্রয়োজনীয়তা, বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন ইত্যাদির আর্থিক অবস্থা এবং কমিশনের সুপারিশগুলির ফলে তাদের আর্থিক কাঠামোর উপর সম্ভাব্য প্রভাব। অষ্টম বেতন কমিশন, যেটা বলা হচ্ছে প্রয়োজনীয় অষ্টম কমিশন, বেতন কমিশনের যে সুপারিশের উপর ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তগুলিও এই কমিশনে বিবেচনা করা যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অষ্টম বেতন কমিশন যেভাবে সুপারিশ করবে সেগুলিও কিন্তু এতে কার্যকর হবে। কমিশন তার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করবে এবং রাজ্য সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উপদেষ্টা বা প্রাতিষ্ঠানিক পরামর্শদাতা নিয়োগ করতে পারবে। কমিশন যে কোনো প্রয়োজনীয় তথ্য বা প্রমাণের জন্য তথ্য তলব করতে পারবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং তাদের অধীনস্থ অফিস কমিশনগুলিকে নির্দেশিত সমস্ত তথ্য, নথি এবং অন্যান্য সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। সহযোগিতার আহ্বান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আশা করছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন পরিষেবা সংগঠন, ইউনিয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল পক্ষ কমিশনকে তাদের পূর্ণ সহযোগিতা ও সহায়তা প্রদান করবে। কমিশনের সদর দপ্তর হবে কলকাতায়, তবে প্রয়োজনে মনে করলে কমিশন রাজ্যের অন্য যে কোনো স্থানে বা দেশের রাজধানীতে
তাদের বৈঠক করতে পারে। কমিশনকে তার কাজ পরিচালনার জন্য একটি সুসজ্জিত অফিস এবং প্রয়োজনীয় কর্মী সহায়তা প্রদান করা হবে। এছাড়া যেটা বলা হচ্ছে যে এই রেজলিউশন বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ, বলা হয়েছে 6 মাসের মধ্যে কিন্তু এই সুপারিশ জমা দিতে বলা হয়েছে। তবে রাজ্য সরকার প্রয়োজন মনে করলে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে। বিষয়গুলি চূড়ান্ত হওয়ার আগে কমিশন চাইলে স্বতঃপ্রণোদিত হয়ে অথবা সরকারের অনুরোধে যে কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারে। এই রেজলিউশন বা বিজ্ঞপ্তি সমস্ত প্রশাসনিক দপ্তর তাদের অধীনস্থ অফিসগুলিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে প্রশাসনিক দপ্তরগুলিতে জানাতে হবে যে সংযুক্ত তালিকায় থাকা কোনো বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশনের নামের ক্ষেত্রে কোনো সংযোজন, পরিবর্তন বা বাদ দেওয়ার প্রয়োজন আছে কিনা। এই রেজলিউশনটি কলকাতা গেজেট এক্সট্রাঅর্ডিনারি তে প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। স্বাক্ষরকারী হিসাবে রয়েছেন রাজ্যপালের আদেশ অনুসারে স্বাক্ষর করেছেন প্রভাত কুমার মিশ্র, অতিরিক্ত মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর। এই গুরুত্বপূর্ণ বিষয়। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং তারপর যদি মনে করে রাজ্য সরকার তাহলে দ্রুত কার্যকর করতে পারে এবং যদি সময় নিতে চায় তাও নিতে পারে, সেমনই নির্দেশ দেওয়া রয়েছে। ধন্যবাদ।